আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো খাদ্য অধিদপ্তরের ১৩৩৭ পদের জন্য যে নিয়োগ দেওয়া হয়েছিল গত বছর, সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা কবে হতে পারে, এই খাদ্য অধিদপ্তরের পদগুলোর দায়িত্ব বা কর্তব্য কী কী, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয় এবং প্রিপারেশনটা কিভাবে নিতে হবে ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা জানেন, বাংলাদেশে যে কয়টা সরকারি চাকরি রয়েছে তার ভেতরে অন্যতম একটি চাহিদা সম্পন্ন চাকরি হচ্ছে খাদ্য অধিদপ্তরের চাকরি। এই পদের চাকরির অন্যতম একটি বিশেষ দিক হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট না হয়েও ম্যাজিস্ট্রেটের সাথে আপনি মোবাইল কোর্ট পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন। সো এইটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার বা খাদ্য অধিদপ্তরের চাকরির একটি অন্যতম একটি দিক। এছাড়াও খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে কম্পিটিশনটা হয় অন্যান্য পরীক্ষার তুলনায় এটি অনেক বেশি কম্পিটিটিভ হয়। সো এইসব দিক বিবেচনা করলে দেখা যায় যে খাদ্য অধিদপ্তরের চাকরিটা সবার অনেক চাহিদা সম্পন্ন হয়। এখানের যে উপখাদ্য পরিদর্শক রয়েছে, সহকারী উপখাদ্য পরিদর্শক রয়েছে, এই পদগুলো দেখা গেছে যে অন্য অন্য চাকরির তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ। সো শুরুতেই আমরা খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কবে হতে পারে এ সংক্রান্ত কথা বলবো। তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সম্ভবত আগামী মাসে, অর্থাৎ আহ, জুন মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুবই প্রকট। কারণ খাদ্য অধিদপ্তর থেকে অলরেডি বিভিন্ন প্রজ্ঞাপন জারি করা হয়েছে পরীক্ষাটা কিভাবে নেওয়া যাবে এ সংক্রান্ত। আগামী মাসের শেষের দিকে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষাটা হতে পারে এবং পরীক্ষাগুলো খুব সম্ভবত হবে বিভাগীয় শহরগুলোতে, শুধু ঢাকাতে পরীক্ষা হবে না। এবং আবেদন সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে, প্রত্যেকটা পদের জন্য লাখ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। সো আমরা শুরুতে কথা বলি যে খাদ্য অধিদপ্তরের ১৩৩৭ পদের জন্য যে দায়িত্ব যে এই পদগুলো রয়েছে, এখানে আমরা প্রথমে কথা বলবো দায়িত্ব ও কর্তব্য নিয়ে। খাদ্য অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কী। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের দুটি আকর্ষণীয় পদ হলো উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক। একজন উপখাদ্য পরিদর্শক সাধারণত যে এলাকায় কর্মরত থাকেন সেখানকার খাদ্যদ্রব্যে কোনো ভেজাল আছে কিনা, কী পরিমাণ খাদ্য মজুদ আছে, সে এলাকায় কী ধরনের খাবার প্রবেশ করছে, জিনিসপত্র এবং মালামালের মূল্যে কোনো ত্রুটি আছে কিনা ইত্যাদি দেখাশোনা করে থাকে। মানুষের মধ্যে ব্যাপক প্রচলিত খাবারের গুণগত মান নির্ধারণ করা ও পণ্যের গায়ে লিখিত মূল্য যাচাই করা দায়িত্বের অংশ। সহকারী উপখাদ্য পরিদর্শক এই দায়িত্বগুলো পালনে উপখাদ্য পরিদর্শককে সহায়তা করে থাকে। অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে দুইটা খুবই অ্যাট্রাকটিভ পজিশন, একটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক আর একটা সহকারী উপখাদ্য পরিদর্শক। দুইটার কাজই মোটামুটি সেম, তবে উপখাদ্য পরিদর্শককে সহকারী উপখাদ্য পরিদর্শক হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। তো এবার আমরা কথা বলবো এই সকল খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সুযোগ সুবিধা কী কী, বা এই পদগুলোর সুযোগ সুবিধা কী। একজন সরকারি কর্মচারী হিসেবে যেসব সুবিধা পাওয়া যায়, এই খাদ্য অধিদপ্তরে আপনি সব সুবিধাই এখানে পাবেন, তবে এখানে আরও বাড়তি কিছু সুবিধা পাবেন। যেমন হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট না হয়েও মোবাইল কোর্ট পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩-৪ জন মোবাইল কোর্ট পরিচালনাকারী দলের সদস্য হতে পারবেন। এই পদগুলোর কিছু পোস্টিং বন্দরগুলোতে হয়ে থাকে, সেখানে আমদানি রপ্তানি করা বিভিন্ন দ্রব্যের ভেজাল নির্ণয় এবং গুণগত মান পরীক্ষা করতে হয়। অর্থাৎ খাদ্য অধিদপ্তরের সব পোস্টিংয়ে শুধু গ্রামাঞ্চলে হবে এমন নয়, কিছু কিছু পোস্ট হয় আপনার বন্দরগুলোতে দেয়, সেখানে যে আহ, বন্দরগুলোতে বিভিন্ন পণ্য যে আমদানি বা রপ্তানি করা হচ্ছে সেগুলোর গুণগত মান ঠিক আছে কিনা এগুলো পরীক্ষা করার কাজটাও কিন্তু খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের করতে হয়। এবার কথা বলবো যে এই পদগুলোর প্রস্তুতির জন্য করণীয় কী। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো হয় খুবই কম্পিটিটিভ, আমি আগেই বলেছি। এতে কয়েক লাখ প্রার্থী অংশগ্রহণ করে। 13তম গ্রেড থেকে 19তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই আগের প্রশ্ন থেকে আসে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নই চলে আসে। তাই জব সলিউশন পড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ এই যে 13 থেকে 19তম গ্রেড বা 20তম গ্রেড যে এই এই গ্রেডের, অর্থাৎ
তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির পরীক্ষাগুলোতে দেখা গেছে যে 80% কোশ্চেন্স বিগত সালের কোশ্চেন্স থেকে চলে আসে। অর্থাৎ আপনি যদি জব সলিউশনসটা ভালোভাবে পড়েন, জব সলিউশন বলতে সেটা হতে পারে বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, প্রাইমারির প্রশ্ন ব্যাংক, পিএসসির অন্যান্য নিয়োগ বা সাম্প্রতিক জব সলিউশন ব্যাখ্যা সহ পড়া, এই কাজগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 13তম থেকে 19তম গ্রেডের যে কোনো পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। এছাড়া খাদ্য অধিদপ্তরের যে আগের বছরের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেটা কিন্তু আপনি দেখে সেই প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলিউশনস করতে পারবেন। এছাড়া যেহেতু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, তাই খাদ্য সংশ্লিষ্ট তথ্য আয়ত্তে থাকা উচিত। কী ধরনের তথ্য? যেমন হচ্ছে খাদ্য কৃষি বিষয়ক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর আপনার এব্রিভিয়েশনগুলো আপনাকে জানা থাকতে হবে, প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত, এই সংক্রান্ত বিষয় জানতে হবে। বিভিন্ন খাদ্য শস্য কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ জেলা, বিশ্বে অবস্থান, উন্নত জাতের বিভিন্ন বীজ, বিশ্বের প্রধান প্রধান খাদ্য উৎপাদক দেশ, খাদ্য পুষ্টি এবং বাংলাদেশের বন্দর সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনার আসতে পারে যে উন্নত জাতের গম কোনগুলা, উন্নত জাতের ধান কোনগুলা, উন্নত জাতের ভুট্টা কোনগুলা, বা বিএডিসি কোথায় অবস্থিত, হ্যাঁ, এই সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন্স আসতে পারে। সো এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য আপনাকে খাদ্য এবং কৃষি সংক্রান্ত এই ইনফরমেশনগুলো জানা থাকতে হবে। পাশাপাশি জনশুমারি এবং গৃহগণনা 2022-এ যে বিভিন্ন খাদ্য এবং কৃষি সংক্রান্ত ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা কথা বলবো গণিত বিষয়ের প্রস্তুতি নিয়ে। অর্থাৎ গণিত বিষয় কিন্তু সবারই একটা ভয়ের বিষয়। সো এই বিষয় প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি? সো খাদ্য অধিদপ্তরের গণিত বিষয়ের প্রস্তুতির জন্য আমাদের মেইন কাজ হচ্ছে ক্লাস 6, 7, 8 এবং 9, 10-এর যে সাধারণ গণিত রয়েছে সেটা কিন্তু আমরা সমাধান করতে পারি। সো এই মূল বইগুলো কিন্তু আমাদের সবারই পড়া রয়েছে। তারপরে আমরা এই বইগুলো সম্পর্কে আরেকবার একটু রিভিশন দিতে পারি। পাশাপাশি আপনারা চাইলে খাইরুলস বেসিক ম্যাথ থেকে সোদাসল, লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, গড়, সংখ্যা, ক্ষেত্রফল পরিমাপ, মান নির্ণয়, উৎপাদক, লসাগু গসাগু, ভগ্নাংশ এবং অনুপাত সমানুপাত, এছাড়া জ্যামিতির যে মৌলিক ধারণা রেখা, কোণ, তারপরে উপপাদ্য, সম্পাদ্য, বৃত্ত সংক্রান্ত এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তাহলেই আপনার গণিত বিষয়ের একটা স্ট্রং জোন ক্রিয়েট হবে। এবার আমরা ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য কি করা যায়? ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য আপনারা চাইলে যে কম্পিটিটিভ ইংলিশ বইটা মোটামুটি ইজি রয়েছে, এই কম্পিটিটিভ ইংলিশ বইটা পড়তে পারেন। এছাড়া প্রতিদিন কিছু ভোকাবুলারি মুখস্থ করতে পারেন। ইংরেজি পড়ার অভ্যাস থাকলে ভালো, তবে এগুলার তেমন একটা দরকার হয় না বললেই চলে এই 13 থেকে 19তম গ্রেডের পরীক্ষাগুলোতে। এবার আমরা দেখব যে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য, বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য আমি সাজেস্ট করব যে আপনারা নবম দশম শ্রেণীর যে বোর্ড বই, পুরাতনটা এবং নতুনটা, দুইটা বই শেষ করে ফেলবেন। পাশাপাশি আপনারা বাংলা সাহিত্যের যে বিভিন্ন কবির উপাধি, ছদ্মনাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকাগুলা, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, এগুলো মুখস্থ করবেন। পাশাপাশি মেমোরাইজিং পার্টের জন্য বাক্য সংকোচন, বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। এবার আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনি যদি কেউ যদি বিসিএস প্রিপারেশন নিয়ে থাকে তার জন্য খুবই ইজি মনে হবে। এছাড়াও যদি কেউ বিসিএসের বাইরে প্রিপারেশন নেয় সেক্ষেত্রে তাকে বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের সংবিধান, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, 6 দফা, গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুজিবনগর সরকার সম্পর্কে এ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন তাকে জানতে হবে। এছাড়া সে চাইলে MP3 যে বাংলাদেশ বিষয়াবলী সেটা কিন্তু পড়তে পারে। সেটা পড়লে আমার মনে হয় না যে আর কোনো বই তার দরকার হবে। এবার কম্পিউটারের দক্ষতা যাচাই। কম্পিউটারের দক্ষতা যাচাই করা হয় এই খাদ্য অধিদপ্তরের বিভিন্ন নিয়োগ এই বিভিন্ন পোস্টের জন্য। এক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যালি কম্পিউটার চালানো জানতে হবে। আপনার অনেক ক্ষেত্রে দেখা হয় টাইপিং স্পিড কতটুকু, অথবা অনেক ক্ষেত্রে আপনাকে দিতে পারে যে একটা মাইক্রোসফট এক্সেলের ছোটোখাটো কাজ দিতে পারে, বা ওয়ার্ডের কিছু লেখালেখির কাজ দিতে পারে, বা একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতে বলতে পারে। এ সংক্রান্ত কাজ, মানে এক কথায় কম্পিউটারের যে বেসিক কাজগুলা, সেই কাজগুলাকে আপনার এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় দেখা হয়। সো এতটুকুই ছিল। আশা করি ভিডিও থেকে আপনাদের উপকার হবে এবং আপনারা আপনাদের প্রিপারেশনকে শানিত করতে পারবেন এই ইনফরমেশনগুলো জানার পর।
তো দ্যাটস অল ফর টুডে। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।